ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা শিখব সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের যে হার পরিমাপক হিসাবে অন্তর্কলজের তাৎপর্য আছে সেটা, এবং সেখান থেকে কিছু এমন এমন লেখা অঙ্ক করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং সেই টাইপের কোশ্চেন কিন্তু এবছর এইচএসে আসতে পারে। একদম কম্প্যাক্ট ভিডিওটা হতে চলেছে। এর আগে আমি একটা ছোট্ট পার্ট বানিয়েছিলাম এই চ্যাপ্টারের, এটা সেকেন্ড পার্ট। সেই ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম? ডিফারেন্সিয়াল নির্ণয়, ত্রুটি নির্ণয় এবং ছোট ছোট যেটুকু পার্ট আছে তোমাদের আসন্ন মান, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি বানিয়েছিলাম। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখানে আমরা এমন এমন কিছু অঙ্ক করবো সেগুলো পরীক্ষায় আসতে পারে। তো তোমরা বুঝতেই পারছো খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা 6খানা কোশ্চেন করবো এবং 6টার মধ্যে সব থেকে লাস্টের যে দুটো কোশ্চেন, সেই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। সেই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ধৈর্য ধরে ভিডিওটা দেখো। প্রথমে আমি একটু থিওরি নিয়ে আলোচনা করি, তারপর আমরা অঙ্কে চলে যাব। তো চলো, এই যে চ্যাপ্টারটা হার পরিমাপক হিসেবে অন্তর্কলজের তাৎপর্য, এই যে বিশেষ করে এই টপিকটা, এটা কি বলতে চাই অ্যাকচুয়ালি? দেখো, আমি প্রত্যেকটা জিনিসই এর আগে আমি এওডির বাকি চ্যাপ্টারগুলো করিয়েছিলাম, সেগুলো আমরা কি করেছিলাম? গ্রাফিক্যালি অ্যাপ্রোচ নিয়েছিলাম। এই চ্যাপ্টারটা আমরা গ্রাফিক্যালি অ্যাপ্রোচ নিয়ে দেখি। দেখো, এরকম একটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা ভেরিয়েবল আছে এক্স, মনে করো এই পয়েন্টে। হ্যাঁ, তো এই পয়েন্টের সাপেক্ষে আমরা একটা ওয়াই পয়েন্ট পাবো, কারণ তোমরা জানো একটা অপেক্ষক হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এবার এই যে এক্সটা, অর্থাৎ যেটা স্বাধীন চল, সেটা এক্স অ্যাক্সিস বরাবর যায়, আর যেটা অধীন চল সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর যায়। এগুলো তোমরা আগের ভিডিওতেও শিখেছো। তো দেখো, এই এক্সের জন্য আমরা একটা পয়েন্ট পেলাম ওয়াই। এবার খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে, ঠিক আছে? এবার মনে করো আমি এই এক্স পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম, মনে করো এইখানটায় এলাম। মনে করো আমরা ডেল এক্স পরিমাণ বাড়ালাম। এইটুকু যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মনে করো ডেল এক্স। আর এখান থেকে এই ডিস্টেন্সটা তো এক্স ছিলই, এখান থেকে এই ডিস্টেন্সটা ছিল এক্স। তো দেখো, এক্স গেল, ফের ডেল এক্স গেল, অর্থাৎ এই পয়েন্টটা কি হবে? এক্স প্লাস ডেল এক্স। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এক্স গেলাম, একটু ক্ষুদ্র অংশ বাড়ালাম। এটা যদি এত বড় এক্স থাকে তাহলে ডেল এক্স হবে এইটুকু। হ্যাঁ, মানে এতটাই ছোট। আর এখানে যেহেতু এটা গ্রাফ, তাই জন্য একটু বড় করে আমি দেখাচ্ছি, কারণ লাইন টানতে সুবিধা হবে। তো এটা খুবই ক্ষুদ্র একটা আমি চেঞ্জ নিলাম, অর্থাৎ বৃদ্ধি নিলাম। যদি তোমরা হ্রাস নিতে, তাহলে তোমরা ডেল এক্স পরিমাণ এদিকে আসতে, এক্স মাইনাস ডেল এক্স হতো পয়েন্টটা। যাই হোক, একটা হবে। তো এবার কি করবে? এই জায়গার জন্য একটা ওয়াই পাবে তোমরা। এই জায়গার জন্য একটা ওয়াই পাবে, ঠিক? এবার দেখো, এই ওয়াইটা কি হবে? এটা হবে এফ অফ এক্স, কারণ এক্স পয়েন্টের জন্য আমরা পেয়েছি। হ্যাঁ, এক্স কমা জিরো, এটা এক্স কমা জিরো পয়েন্ট, তাই জন্য আমরা এখানে এফ এক্স দিই। এগুলো তোমরা বুঝতে পারছো। আর এই জায়গাটার জন্য আমরা কি পেয়েছি? এফ অফ, দেখো এই জায়গাটার স্থানাঙ্ক কি? এই পয়েন্টটার এক্স প্লাস ডেল এক্স কমা জিরো, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স এক্স প্লাস ডেল এক্স। তো তার জন্য আমরা এখানে কি পেলাম? এফ অফ এক্স প্লাস ডেল এক্স, ঠিক? এবার দেখো, এবারে আমরা ডিসকাস করব বৃদ্ধি বিষয়টা নিয়ে। দেখো, এক্স এর তো বৃদ্ধি দেখতেই পাচ্ছ, এক্স থেকে এতটুকু গেল, অর্থাৎ এই জায়গাটা যেটা গেল ফাইনাল পজিশন, এক্স এর ফাইনাল পজিশন কি? এক্স প্লাস ডেল এক্স। সেইটা থেকে আমরা ইনিশিয়াল পজিশনটা বাদ দেব, দিয়ে আমরা দেখব বৃদ্ধি কতটা হচ্ছে। ইনিশিয়াল পজিশন কত ছিল? এক্স, অর্থাৎ এটাকে বাদ দিলে থাকে আমাদের ডেল এক্স। বুঝতে পারছো? এক্স এর বৃদ্ধি হচ্ছে আমাদের ডেল এক্স। এইটুকু বোঝা গেছে? বেশ, তাহলে এটা ওয়াই এর বৃদ্ধি কত হবে? আমরা এইটুকু দেখতে পাচ্ছি, এবং সেটা কত হবে? ডেল ওয়াই। ডেল ওয়াই ধরে নিচ্ছি। এবার ডেল ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করবো? দেখো, ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? লাস্ট পয়েন্টটা কি ছিল? এই যে এফ অফ এটা। এটা হচ্ছে ফাইনাল, আর ইনিশিয়াল কি ছিল? এফ এক্স, ঠিক? আচ্ছা, তাহলে হ্যাঁ, ডেল ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ডেল এক্স এর ভ্যালু তো তোমরা জানো, ডেল এক্স ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স মাইনাস ডেল এক্স। আর কিচ্ছু না, খুব বেশি থিওরিটিক্যাল যাওয়ার দরকার নেই, জাস্ট অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, যেগুলো আমাদের চোখের সামনে ঘটছে, যেগুলো আমাদের কাজে লাগবে, জাস্ট সেগুলোই করছি এক্সাম পারপাসের জন্য। কারণ ওয়ান শটে পুরো ডিটেলসে বলাটা খুবই অসম্ভব, ঠিক আছে? কারণ জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন দিতে হবে, অনেক কিছু দেওয়া আছে, বাট এইটুকু বুঝে নাও জাস্ট একটুখানি। এবার আমরা কি বলি দেখো, ডেফিনেশনটাই এটা, যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হারটা আমরা কি করে বলি? এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই জিনিসটাকে আমরা বলি এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির হার, ঠিক আছে? তাহলে এক্স এর বৃদ্ধি হলো এই ডেল এক্স পরিমাণ, তার সাপেক্ষে ডেল ওয়াই পরিমাণ ওয়াই এর বৃদ্ধি, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা লিখি কিভাবে? না, ডেল ওয়াই এর মানটা বসিয়ে দেবো, এক্স প্লাস এটা হচ্ছে ডেল ওয়াই এর মান, আর এইটুকু থেকে আমরা কি পাই? ডেল এক্স পাই। তো ব্যাস,
এই যে জিনিসটা আমরা পেলাম এটাই হচ্ছে বৃদ্ধির হার, ঠিক আছে, পরিবর্তনের হার। সেটা বৃদ্ধি হতে পারে, পরিবর্তনটা হ্রাস হতে পারে, ওয়াই এর বৃদ্ধি হতে পারে, ওয়াই এর হ্রাস হতে পারে, ঠিক আছে। হ্রাসটা কখন হবে? যখন এক্সট্রা হ্রাস পাবে, দুটো একই সাথে বর্ধিত হয় অথবা হ্রাসপ্রাপ্ত হয়, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়েছে। এবার এই জিনিসটাই যদি এই যে এক্স এর বৃদ্ধিটা খুবই ছোট হয়, অর্থাৎ এক্স এর বৃদ্ধিটা মনে করো খুবই ছোট, জিরোর কাছাকাছি বৃদ্ধি হচ্ছে, ডেল এক্সটার মান প্রায় জিরোর কাছাকাছি, একদম ছোট্ট বৃদ্ধি হচ্ছে, তখন আমরা লিমিট নিয়ে নেব। তখন কি হবে? তখন এই যে ব্যাপারটা, এই যে পরিবর্তনের হারটা, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার, এটা ইজ ইকুয়াল টু ডেরিভেটিভটা, ঠিক আছে, এফ ড্যাশ এক্স। ক্লিয়ার হয়েছে? বা ডিওয়াই বাই ডিএক্স। অ্যাকচুয়ালি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভের মানেই হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের পরিবর্তনের হার। এটা তোমরা ক্লাস 11 ফিজিক্সে পড়েছো, কিংবা ডেরিভেটিভ চ্যাপ্টারটা পড়তে গিয়েও তোমরা পড়েছো, এগুলো সহজ জিনিস। আচ্ছা, এবার এখানে কিছু কিছু টার্ম আছে, যেমন এটা কি? এক্স এর বৃদ্ধি, ঠিক, এটা কি? ওয়াই এর বৃদ্ধি। আর সবসময় ওয়াই এর বৃদ্ধি হবে কি? এক্স এর সাপেক্ষেই হয়। তো এই ছোট ছোট কিছু জিনিস আমরা দেখলাম। এবার এই যে বিষয়টা, যখনই আমাদের বলবে পরিবর্তনের হার, এরকম আমাদের অঙ্ক থাকবে যে একটা গোলক বলে দেবে তার ব্যাসার্ধের সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার, এই সমস্ত হার কথাটা যদি বলে তখনই কিন্তু আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। হার মানে কিন্তু ডেরিভেটিভ, ঠিক আছে। আর যদি কোনো কিছু সাপেক্ষে যদি না বলে, তাহলে এই হার কথার মানে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ। ক্লিয়ার হয়েছে? তো বুঝতে পেরেছো আশা করি। আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এই যে যদি দূরত্ব ইকুয়াল টু এক্স হয়, আচ্ছা, এবারে এই যে আমাদের গিভেন আছে দূরত্ব ইকুয়াল টু এক্স, এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে? বেগ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো বেগ মানে কি? সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, ঠিক আছে। তাহলে কি হবে? ডিএক্স। সময়ের সাপেক্ষে মানে কি? টি এর সাপেক্ষে পরিবর্তন, তখন টিটা হয়ে যাবে কি? তখন কি হবে? এক্স ইকুয়াল টু এফ অফ টি হবে না? কারণ এটা সাপেক্ষে মানে কি? এটা স্বাধীন জলটা সবসময় এফ এর ভিতরে থাকে আর অধীন জলটা বাইরে থাকে, তখন আমাদের এইরকম দেখতে হবে অপেক্ষকটা। তো এই যে বিষয়টা, এটা কি ডিনোট করবে? ভি, অর্থাৎ বেগ। তো আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে বা এই জায়গাটাতে। এবারে শুধু মাথা খাটাতে হবে, যার যত বেশি মাথা খাটাতে পারবে সে তত বেশি অঙ্ক করতে পারবে, ঠিক আছে। এবার টাইপগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে পুরো জল ভাত হয়ে যাবে, আর উদাহরণগুলো তোমরা দেখে নেবে, নিলে চ্যাপ্টারটা পুরো সর্টেড। তাহলে দূরত্ব ইকুয়াল টু যদি এক্স হয়, ডিএক্স বাই ডিটিটা কি ডিনোট করবে? বেগ ডিনোট করবে, ঠিক আছে। তো ব্যাস, আর কিছুই নেই এখানে। এবার আমরা অঙ্ক শুরু করি। তো চলো আমি এটা মুছে দিই অঙ্ক শুরু করি। যদি কারোর ক্লিয়ার না হয় এখান থেকে, অঙ্ক করতে গেলে পুরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ তোমরা ডেরিভেটিভ করে এসেছো, আমি জানি। ডেরিভেটিভ যে করতে পারবে, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ তার কাছে কিন্তু খুবই ইজি মনে হবে। তো চলো আমরা অঙ্কগুলো টুকে নিই। ওকে, তো লেটস ডিল উইথ দিস ওয়ান। এখানে কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেমি পার সেকেন্ড হারে বর্ধিত হয় যখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তখন বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার নির্ণয় করো। এখানে বলে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে এত, হ্যাঁ, 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি? দৈর্ঘ্য নয় কিন্তু, এটা দৈর্ঘ্য এত হারে বর্ধিত হচ্ছে। তো আমরা যদি সলিউশনটা করি, কি দাঁড়াচ্ছে? যখনই এরকম কোনো অঙ্ক দেবে, তখনই তোমরা কি করবে না, যে যে রাশিগুলো দেওয়া আছে, এখানে কি রাশি দেওয়া আছে? ব্যাসার্ধ একটা রাশি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? ক্ষেত্রফল একটা রাশি দেওয়া আছে। এই রাশিগুলোকে একটা ভেরিয়েবল দিয়ে ধরে নেবে, ঠিক আছে। তো ধরি, এই আগে ধরাধরিগুলো করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। ধরি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি একক দেওয়া আছে? আর। তাহলে আর না, সেমি একক দেওয়া আছে, অর্থাৎ আর সেমি, আর একটা ভেরিয়েবল এবং একটা একক দেওয়া আছে, সেটা আমরা লিখে নিলাম। আচ্ছা, এবং ক্ষেত্রফল ইকুয়াল টু এ সেমি স্কোয়ার। দেখো অঙ্কে যে যে এককগুলোর উল্লেখ করা থাকবে, আমরাও রাশিগুলোকে সেই একক আকারেই ধরবো, এটা অবভিয়াস একটা ব্যাপার। আচ্ছা, ব্যাসার্ধ হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপ কি হবে না, ব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক বের করতে হবে, ঠিক আছে। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, এ ইজ ইকুয়াল টু কি হবে? এখানে বৃত্ত বলেছে, ভালো করে বুঝবে, গোলক বলেনি কিন্তু। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, হ্যাঁ। আর যদি গোলক বলতো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এই যে ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু, এটা আমরা জানি। তো ব্যাস, এটুকু আমাদের বলা, মানে আমাদের প্রিভিয়াস নলেজ থেকে বা আমাদের নলেজ থেকে আমরা বুঝতে পারছি, অবভিয়াস ব্যাপার। এবার কি করব? যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট করবো, মানে ওটাকে কি বলে? এক্সট্রাক্ট করবো। অ্যাবস্ট্রাক্ট না, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়ে পড়ে আমার মাথায় অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, তো এক্সট্রাক্ট করে নেব। এখানে কি
ব্যাসার্ধের দৈর্ঘ্যের পরিবর্তনের হার, অর্থাৎ কি দেওয়া আছে, যে জিনিসটা বাংলায় লেখা আছে সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখবো। দেখে নাও যে ব্যাসার্ধের দৈর্ঘ্য পরিবর্তন মানে কি, আর এর পরিবর্তনের হার। আমি একটু আগে বললাম পরিবর্তনের হার মানে ডেরিভেটিভ। এবার এখানে কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে বলে দেয়নি, অর্থাৎ সময়ের সাপেক্ষে আমরা ধরে নেব। এবং এটা আরেকটা ট্রিক্স আছে, যে দেখো এই যে সেমি পার সেকেন্ড যদি থাকে তাহলে বুঝবে যে এই সময়ের সাপেক্ষে, কারণ সেকেন্ডটা কিসের একক, সময়ের একক, তাই জন্য এই সময়ের সাপেক্ষে পরিবর্তনটা হচ্ছে, এটা বুঝে নিতে হবে। তাহলে dr বাই dt, ঠিক আছে, ইকুয়ালস টু কত দেওয়া আছে, 2.5, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, বলেছে যখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি তখন বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমাদেরকে কি করতে হবে, টু ফাইন্ড, যেটা আমাদেরকে বের করতে হবে, কি বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধির হার, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনের হার, কার সাপেক্ষে, কারোর সাপেক্ষে বলা নেই, অর্থাৎ সময়ের সাপেক্ষে। টু ফাইন্ড ডি এ, ক্ষেত্রফলটাকে আমরা এ ধরলাম, তাহলে ডি এ মানে এ এর পরিবর্তন, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তন, কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। কখন এটা করতে হবে, যখন ব্যাসার্ধ 5 সেমি, অর্থাৎ যখন আর ইকুয়াল টু 5। ওকে, এটা আমাদেরকে বের করতে হবে, এটা দেওয়া আছে। এবারে সিম্পল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, এটাকে আগে 1 নম্বর দিতে পারো তোমরা। তো এবার তোমরা কি করবে, যে নাও ডিফারেন্সিয়েট এক উইথ রেসপেক্ট টু, এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, টি এর মান বের করতে হবে। তোমাদের এই যে ব্যাপারটা, এ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। যদি আমরা এ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি তখনই আমরা জিনিসগুলোকে খুঁজে পাবো, ঠিক আছে, যেটা আমাদের চেয়েছে এই বিষয়টা পাবো। তো এটাকে আমরা করি উইথ রেসপেক্ট টু টি। এটা কি ইমপ্লাই করছে, ডি এ বাই ডিটি। এটাকে আমরা কি করলাম, এই 1 নম্বরকে আমরা ডেরিভেটিভ করবো, অবভিয়াস ব্যাপার, কারণ এ ডেরিভেটিভ চেয়েছে। তাহলে এই যে বিষয়টা, আমরা লেফট সাইডে ডেরিভেটিভ করলাম, রাইট সাইডেও ডেরিভেটিভ করবো, ঠিক আছে। তাহলে ডি ডিটি অফ পাই আর স্কোয়ার, ঠিক। এবার দেখো পরের লাইনে কি হবে, এই জিনিসটা তোমাদের চেয়েছে, তো থাক অ্যাজ ইট ইজ। এটাকে ডেরিভেটিভ করলে পাই কনস্ট্যান্ট বাইরে। আচ্ছা, আর স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কি হবে, আরটাকে টি মনে করবো, তাহলে টি স্কোয়ার ভাববো, তাহলে ডেরিভেটিভ হবে 2t। আচ্ছা, এবার আরটাকে টি ভেবেছিলাম, কিন্তু আরটা তো আসলে টি নয়, তাই জন্য আর এর ডেরিভেটিভটা একবার করে নেবো, চেন রুল। তাহলে ডি আর বাই ডিটি, আর কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডিআর বাই ডিটি। তো এবার দেখো, সরি 2t না 2r হবে, কারণ আরটাকে আমরা টি ভেবেছিলাম। এবার দেখো, এবার আমাদের কি চাই, আর ইকুয়াল টু 5 তে, আর ইকুয়াল টু 5 যদি আমরা করি, ডান দিকে যে এক্সপ্রেশনটা আছে সেখান থেকে আমরা 2 ইন্টু 5 করতে পারবো, এটা কনস্ট্যান্ট, তো এইটুকু কনস্ট্যান্ট। আর এই যে জিনিসটা, এর মান কিন্তু দেওয়া আছে এটা, তো এটা আমরা বসিয়ে নিলে অ্যান্সারটা পেয়ে যাব। অতএব ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু পাই থাকবে, এবং এই যে জিনিসটা কোথায়, আর ইকুয়াল টু 5 এ, আর ইকুয়াল টু 5 এ নির্ণয় করবো, তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 5, এগুলো পয়েন্ট না, এগুলো ইন্টু, হ্যাঁ ইন্টু ভাববে। আচ্ছা, 2 ইন্টু 5 হয়ে গেল, আর ডিআর বাই ডিটিটা কত আছে, 2.5, 2.5, কারণ কেন 2.5 লিখুন, গিভেন ডিআর বাই ডিটি ইজ ইকুয়াল টু 2.5, ঠিক, ব্যাস এটাই, আর কিচ্ছু নয়। এবার এটাকে তোমরা যদি সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে তোমার আসছে ডি এ বাই ডিটি অ্যাট আর ইকুয়াল টু 5, জিনিসটা আসছে কত, দেখো 2.5 ইন্টু 2, অর্থাৎ আড়াই দুগুণে 5, 5 ইন্টু 5 মানে 25 পাই, 25 পাই, ব্যাস এটাই। এবার তোমরা কি লিখবে, উত্তর কিন্তু লিখতে হবে, উত্তরের জন্য কিন্তু 1 নম্বর থাকে লেখা অঙ্কে জেনারেলি। ওকে, তো এই যে জিনিসটা এলো, তার নিচের লাইনে লিখবে অতএব যখন বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি তখন ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার 25 পাই সেমি স্কোয়ার, যখনই হার বলবে সেমি স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে, হার বললেই পার সেকেন্ডটা দিয়ে দেবে, ঠিক আছে। এবং এই সেমি স্কোয়ারটা কেন, কারণ এটা ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে, আর ক্ষেত্রফলের একক কি, সেমি স্কোয়ার, ব্যাস এই জন্যই। তো এই যে বিষয়টা, অঙ্কটা আমি ধরে ধরে করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে অ্যাপ্রোচটা নেবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, ছোট 2 নম্বরে আসতে পারে, বা এমসিকিউতেও দিতে পারে, ঠিক আছে। তো তোমরা ঘাবড়াবে না, অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে, একদম সিম্পল একটা অ্যালগোরিদম ফলো করে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই, নেক্সট অঙ্কে কি বলছে, ঠিক আছে। তো চলো, তো দেখো আমাদের সেকেন্ড অঙ্কে কি বলছে,
প্রথম অঙ্কটা খুবই সহজ একটা ছিল, এবার সেকেন্ড অঙ্কটা একটু টাফ। এরকম করে করে একদম শেষ অঙ্ক অবধি আমরা যখনই পৌঁছবো দেখবো আমাদের লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তাই করি, একদম ইজি অঙ্ক থেকে শুরু করি, তারপরে গিয়ে একদম হার্ড অঙ্কে শেষ করি। সেই রকমই আমাদের লেভেলটা বাড়ছে। অঙ্কটা একটু পড়ে দেখো। ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তনের পরিবর্তনের হার সমগ্র তলের কে গুণ হলে কে এর মান নির্ণয় করো। এটা পড়ে উদ্ধার করতে একটু সমস্যা হবে আমি জানি, তো তবু আমরা চেষ্টা করছি। দেখো, ব্যাসার্ধের সাপেক্ষে একটি গোলকের আয়তনের পরিবর্তনের হার, ভালো করে বোঝো। ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ঠিক আছে, ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এখানে কোনো একক নেই তো এমনি লিখে দিচ্ছি আর একক। ওকে, আর কি কি রাশি আছে এখানে? সমগ্র তল, অর্থাৎ সমগ্র তল কথাটা মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু এ। ওকে, এইগুলো আমরা ধরে নিলাম। তাহলে অবভিয়াসলি সম্পর্কটা বের করে নেব। এ ইজ ইকুয়াল টু সমগ্র তলের কোনো একটা গোলক, মানে কি গোলক, এরকম একটা 3D অবজেক্ট, তার সমগ্র তল কি হয়? 4πr²। ব্যাস, গল্প শেষ। আচ্ছা, 4πr² হলো। আর কি চাই? হ্যাঁ, আর কিছু চাই না এখানে। এবার আমরা কি করব? কি দেওয়া আছে দেখে নেবো, যে আয়তন। ওকে, তো আয়তনটাও ধরে নিই, আয়তন ইজ ইকুয়াল টু ভি। তো আমরা আয়তনটাও করে নিই, সম্পর্ক বের করে নিই। ভি ইজ ইকুয়াল টু কার সাথে সম্পর্ক হয় আয়তনের? ব্যাসার্ধের সাথে, 4/3πr³। গল্প শেষ। এই অবধি এই অবধি আমাদের বেসিক নলেজ থেকে আমরা করতে পারবো। এবার আমাদের অঙ্কে কি বলেছে সেটা দেখব। যে বলেছে ব্যাসার্ধের সাপেক্ষে আয়তনের পরিবর্তনের হার, অর্থাৎ আর এর রেসপেক্টে ভি এর ডেরিভেটিভ। কেন? কারণ ব্যাসার্ধের সাপেক্ষে নিচে যেটা থেকে তার সাপেক্ষে উপরে একটা ডেরিভেটিভ। ব্যাস, তো এই জিনিসটা কি আছে? এই জিনিসটা দেওয়া আছে। এটা ইজ ইকুয়াল টু, ভালো করে বোঝো, এটা ইজ ইকুয়াল টু সমগ্র তলের কে গুণ, অর্থাৎ সমগ্র তল কি? এ, তাহলে কে ইন্টু এ। এই জিনিসটা উদ্ধার করা গেছে। এটা যদি হয়ে যায়, এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে অঙ্ক শেষ এখানেই। আশা করি বুঝতেই পেরেছো। দেওয়া আছে আয়তনের পরিবর্তনের হারটা সমগ্র তলের কে গুণ, অর্থাৎ সমগ্র তলের কে গুণটা কার সাথে সমান? আয়তনের পরিবর্তনের সমান। এবার আয়তনের পরিবর্তনটা কার সাপেক্ষে? না, গোলকের ব্যাসার্ধের সাপেক্ষে। এটা কিন্তু দেওয়া আছে, যদি কিছু কারোর সাপেক্ষে না থাকতো তাহলে সময়ের সাপেক্ষে হতো। এটুকু আমি বলেছিলাম তোমাদেরকে। বেশ, এবার আমরা কি করবো? ডিভি বাই ডিআর এর মান বের করব। ওকে, তাহলে ডিভি বাই ডিআর মানে কি? ডিডি আর অফ ভি। এবার ভি মানে কত? 4/3πr³। ওকে, ইকুয়াল টু কে, কেটা কনস্ট্যান্ট। আর এ হবে কি? এ এর মান এখানে আছে 4πr²। ব্যাস, এবার এটাকে ডেরিভেটিভ করব আমরা। ডেরিভেটিভ, তো 4/3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ থাক। এবার আর এর রেসপেক্টে মানে কি? 3r³ এর ডেরিভেটিভ কি হয়? 3r²। আর এর রেসপেক্টে, ব্যাস, ইজি ডেরিভেটিভ। এবার কে ইন্টু 4πr²। ওকে, তো দেখো এই 3 আর এই 3 কাটছে, আর এপারে 4π আছে আর এপারে 4π আছে, এগুলো ভাগ হয়ে গেল। বোথ সাইড আমি 4π দিয়ে ভাগ করে দিলাম। তো ব্যাস, তাহলে এদিকে কি আছে? r² আছে। r² ইকুয়াল টু কে ইন্টু r²। আচ্ছা, এই সমীকরণটাকে দেখো, আর এর যে মানটা, আর কখনো শূন্য হতে পারে? একটা গোলকের ব্যাসার্ধ কখনো শূন্য হতে পারে? পারে না। তাহলে আমরা r² দিয়ে, r² শূন্য নয়, তাহলে আমরা ভাগ করতে পারি। তাহলে বোথ সাইড যদি আমরা r² দিয়ে ভাগ করি, এদিকে থাকছে 1, এদিকে থাকছে কে, অতএব কে ইকুয়াল টু 1। অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এই লাস্ট ইকুয়েশনে কে এর মান কত হলে সমীকরণটা স্যাটিসফাই করবে? কে এর মান 1 হলে r² দিয়ে ভাগ করে দাও, এদিকেও ভাগ করে দাও। তাহলে এদিকেও কেটে গেল r², এদিকেও r² কেটে গেল, মনে মনে কাটলে। আর ভাগ করাটা কেন পসিবল? কারণ কোনো গোলকের ব্যাসার্ধটা কখনো শূন্য হতে পারে না, তাহলে তাকে গোলক হিসেবে কনসিডারই করা হবে না। সেটা হলো একটা ডট। তাও এর একটা কিছু না কিছু ব্যাসার্ধ আছে, কারণ ব্যাসার্ধ শূন্য হতে পারে না, তাই জন্য আর একটা অশূন্য পদ। তো অশূন্য পদ দিয়ে একটা সমীকরণে দুদিকে ভাগ করা যায়। ক্লিয়ার হয়েছে? ব্যাস, এগুলো বেসিক নলেজ। আচ্ছা, এবার এই অঙ্কটা আমরা এইভাবে করলাম। এরকম ধরনের যত অঙ্ক দেবে তোমরা কিন্তু এইভাবেই করবে, আর ঘাবড়াবে না অঙ্ক দেখে। অঙ্কটাকে পড়বে, স্টেপ বাই স্টেপ থেকে ভাঙলে কিন্তু ইজি হয়ে যাবে। এরপরের অঙ্কটা আরেকটু লেভেল আপ হবে। তো চলো দেখে নিই কি অঙ্ক বলছে। তো দেখো, আমরা এসে গেছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি? নেক্সট অঙ্কটা যাদের 11-এ ফিজিক্স ছিল তাদের কাছে কিন্তু এটা জল ভাত, কিন্তু যাদের ফিজিক্স ছিল না, যারা খাঁটি ম্যাথ পড়ছো, অন্য সাবজেক্ট ছিল ফিজিক্সের বদলে, তাদের কাছে একটু বুঝতে সমস্যা হতে পারে। তো দেখো, আমি তোমাদেরকে লাস্টে একটা পয়েন্ট বলেছিলাম যে ডিভি বাই ডিটি, ডিএক্স বাই ডিটি
ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ভি হয়, ঠিক আছে। তার মানে অতিক্রান্ত দূরত্বের যে ডেরিভেটিভ, সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? বেগ পাই, কোনো বস্তুর বেগ। ওকে, তেমনি এখানে বলেছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে, তার মানে আমাদেরকে এক্সট্রা নির্ণয় করতে হবে। তাহলে দেখো ডেরিভেটিভ আছে, এই জিনিসটা ডেরিভেটিভ আকারে আছে, এর যখন আমরা মান বের করি তখন একটা ছোট্ট জিনিস করি যে ডিএক্স ইকুয়াল টু ভি ইন্টু ডিটি হয়ে যায় তখন, এবং দুদিকে আমরা ইন্টিগ্রেশন করে নিই, ঠিক আছে, ব্যাস এটুকুই। এটা হলে কি হবে দেখো, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন উঠে যায়, তাহলে এক্স পড়ে থাকবে। যেহেতু ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত প্রক্রিয়া, যেমন তোমাদের স্কোয়ার আর রুট, স্কোয়ার আর রুট কি হয়? একে অপরের বিপরীত প্রক্রিয়া। তেমনই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত পরীক্ষা না। তো এখানে এক্স বসবে, আর এই ভি এর একটা যাওক একটা করতে হবে, ভি এর মান এখান থেকে নিয়ে সেটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এখানে একটা জিনিস বসবে, সেটা হচ্ছে আমাদের এফ অফ টি আকারে দেখতে লাগবে প্লাস সি, ঠিক আছে। তো এরকম একটা জিনিস আমরা দেখতে পাই। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম, এই হচ্ছে আমাদের সিস্টেম। সেই সিস্টেমটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। যাদের ফিজিক্স ছিল তারা এগুলো অনায়াসে করতে পারবে। বাট আমি সবার জন্য বলছি, তাই জন্য সবার জন্য অঙ্কটা আমি আনলাম, এবং এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এমসিকিউ বা এই আকারে দিতে পারে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো। এবার আমরা প্রথমে অঙ্কটাকে পড়ে নিই। বলেছে কোনো সরলরেখায় গতিশীল কোনো বস্তুর টি সেকেন্ড সময়ে, অবভিয়াসলি টি সেকেন্ড সময়, টাইমটা টি দিয়ে ডিনোট করা হয়, টি সেকেন্ড সময় গতিবেগ কি হবে না, এইটা হবে। ওকে, তো গিভেন ভি ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, 6t স্কোয়ার মাইনাস 2t প্লাস 3 সেমি পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার বলেছে কি যাত্রা শুরুর পর প্রথম 5 সেকেন্ডে, মানে t ইজ ইকুয়াল টু যখন 5 হবে তখন x এর মান কত। তো টু ফাইন্ড at t is equal to 5 x equal to what, x মানে কি অতিক্রান্ত দূরত্ব, এটা তোমরা জানো, তো তবুও লিখে দিচ্ছি আমি, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এক্স, ঠিক আছে, বা এক্স ধরি, এটা আমরা ধরে নিলাম যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু এক্স। ব্যাস, গল্প শেষ। এইটুকু আমরা লিখে নিলাম, সাজিয়ে নিলাম। এবার আমরা জিনিসটা কি করব দেখো। আচ্ছা, তো উই নো dx বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে, ভি। আচ্ছা, ভি এর মান এখানে কত দেওয়া আছে, 6t স্কোয়ার মাইনাস 2t প্লাস 3, ব্যাস। তো এখান থেকে আমরা কি করব, ভিটাকে দরকার নেই নেওয়ার, আমি শুধু এইটা নিচ্ছি আর এই টার্মটা নিচ্ছি। তো dx বাই ডিটি ইজ ইকুয়াল টু 6t স্কোয়ার মাইনাস 2t প্লাস 3। ওকে, এটা আমরা লিখলাম। এবার আমরা এখান থেকে কি করবো, dx এর মান বের করবো। dx ইকুয়াল টু কি হবে, এই যে গোটা জিনিসটা এর সাথে আমাদের ডিটি থাকবে। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন, তো কি লিখবে, উভয় দিকে সমাকলন করে পাই, উভয় দিকে সমাকলন করে পাই। ওকে, উভয় দিকে সমাকলন করে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটা 6t স্কোয়ার মাইনাস 2t প্লাস 3 dt। ওকে, আচ্ছা, এবারে ইন্টিগ্রেশন যারা করোনি না, আমি ফিজিক্স ক্লাস করাচ্ছি না, আমি ম্যাথ ক্লাস করাচ্ছি, আশা করি তোমরা ইন্টিগ্রেশনটা করেছো, তোমাদের ইন্টিগ্রেশনের নলেজ আছে। আমি যদি এক্ষুনি ইন্টিগ্রেশন শেখাতে যাই এখানে অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা। তো দেখো, এখানে আমরা ইন্টিগ্রেশন করলে এখানে শুধু এক্সট্রা থাকবে, আর এর ইন্টিগ্রেশন কি হবে, আলাদা করে ইন্টিগ্রেশন মাইনাস এর ইন্টিগ্রেশন প্লাস এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এর ইন্টিগ্রেশন করলে কি হবে, 6 ইন্টু টি স্কোয়ারের ইন্টিগ্রেশন করে, 6 কনস্ট্যান্ট, তার জন্য এর কোনো ইন্টিগ্রেশন হয় না। আর টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, টি কিউব বাই 3 মাইনাস 2 কনস্ট্যান্ট, টি এর ইন্টিগ্রেশন কি হবে, টি স্কোয়ার বাই 2, আর 3 এর ইন্টিগ্রেশন কি হবে, 3t। গ্রেট 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 গ্রেট। এবার কি হবে, এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করব। এর থেকে আমরা কি লিখতে পারি, এর পরের লাইনে এটা লিখবে খাতায়, ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি পাশে লিখছি। এই 3 দুগুণে 6, তাহলে 2t কিউব, আচ্ছা 2 2 কেটে যাবে, মাইনাস t স্কোয়ার প্লাস 3t। এইবারে একটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব, এটুকু তো বুঝতে। এবার আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি ট্রিক্স, আচ্ছা আমি এটুকু আগে মুছে নিই সাইডেরটা, যত জায়গা ফাঁকা হবে তত ভালো। ট্রিক্সটা হলো এই যে আমরা না, আচ্ছা এবারে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট বসানো থাকে, সেটা হচ্ছে আমাদের সমাকলনের ধ্রুবক, সেটা আমাদের একটা কনস্ট্যান্ট থাকেই। এবার আমরা কি ট্রিক্স ইউজ করবো একটু দেখে নাও। সবসময় এই আকারে যখন ইন্টিগ্রেশনটা বেরিয়ে যাবে তখন এই কনস্ট্যান্টের মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখো টি এর মান আমাদের দেওয়া আছে 5, ঠিক আছে, টি ইকুয়াল টু 5 যদি আমরা বসাই এক্স এর মান আমরা পেয়ে যাব কনস্ট্যান্ট আকারে, এবং
সিটা কিন্তু সেখানে থাকবে। তো সেই সিটাকে আমাদের দূর করার জন্য আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো। ট্রিক্স না, এটা একটা নলেজ, একটু জেনে নাও যে when t equal to 0, when t equal to 0 দেন এক্স ইকুয়াল টু জিরো। এটা কিন্তু সবসময় সত্য। যখন কোনো বস্তু একদম চলা শুরু করেনি, টাইমটা যখন শূন্য, তখন কি হয় না, বস্তুটা স্থির অবস্থায় থাকে। হ্যাঁ, তো অতিক্রান্ত দূরত্ব তখন কি হয়ে যায়, জিরো হয়ে যায়, কারণ একদম শুরুতে সে চলা শুরু করেনি, কোনো দূরত্বই অতিক্রম করেনি, তাই জন্য অতিক্রান্ত দূরত্ব জিরো। এটা আমরা জানি। এই নলেজ থেকে আমরা কি করবো, এখানে এক্স এর জায়গায় জিরো বসাবো, টি এর জায়গায় জিরো বসাবো। ঠিক আছে, তো ইনিশিয়াল পয়েন্টে কিন্তু এই সমীকরণটা সত্য। ক্লিয়ার হয়েছে? এই জন্য আমরা টেক্সটটা অ্যাপ্লাই করছি। তো দেখো when t equal to 0 then x equal to 0, তো এখানে 0, এখানে 0, 0 0 0, তাহলে অতএব c equal to 0, দেখো 0 বসাচ্ছি, 0 বসাচ্ছি, 0 বসাচ্ছি, 0 বসাচ্ছি, তো c এর মানটা কি হবে, আলটিমেটলি 0 আসবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে c এর মানটা কি হচ্ছে, 0। তো এবার আমরা নেক্সট পার্টটা করব। ওকে, নেক্সট পার্টে কি করতে হবে, যে প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এবার তোমরা একটু সাইডে করছি আমি। অতএব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে, টি ইকুয়াল টু তখন কি হবে, 5 হয়ে যাবে। এই সমীকরণ থেকেই তো আমাদের অতিক্রান্ত দূরত্ব বেরোবে, কারণ এটাই তো অতিক্রান্ত দূরত্বের সমীকরণ। ক্লিয়ার? এবং এখানে আমাদের আলটিমেটলি সি ইকুয়াল টু 0 আছে, অতএব আমাদের এক্স ইকুয়াল টু কি হবে, আলটিমেট সমীকরণটা এটাই হবে না, 3t। তো এইখান থেকে আমাদের বেরোবে, এখানে আমরা টি এর জায়গায় 5 বসাবো, কারণ টি ইকুয়াল টু এখানে 5 বলে দিয়েছে, তাহলে টি এর জায়গায় 5 বসালে কি হবে, এক্স ইকুয়াল টু 2 ইন্টু 5 কিউব, অর্থাৎ 5 কিউব মানে 125, 125 দুগুণে কত হবে, 250। ক্লিয়ার হয়েছে? মাইনাস টি ইকুয়াল টু 5 মানে কি, 5 স্কোয়ার মানে 25, টি ইকুয়াল টু 5 মানে 5 3 15, ব্যাস গল্প শেষ। তাহলে এখানে 265 মাইনাস 25 ইকুয়াল টু 240। আচ্ছা, এবারে এর এককটা কি হবে, অতএব অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, এককটা কি হবে, এখানে দেখো সব এককটা কিসে দেওয়া আছে, সেমি পার সেকেন্ডে বেগ দেওয়া আছে, অর্থাৎ দূরত্বটা সেমিতে হবে, তাহলে 240 সেমি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। জাস্ট জিনিসটা বসাবো, কি দেওয়া আছে সেটা আমরা ম্যাথামেটিক্যালি লিখবো, তারপর সেখান থেকে করতে করতে আমরা জিনিসটা আসবো। এবং এখানে বেগ থেকে দূরত্ব বের করতে বলেছে। যদি দূরত্ব দেওয়া থাকতো এবং সেখান থেকে বেগ বের করতে বলতো, তাহলে কিন্তু আমাদের এক্স এর ডেরিভেটিভ করতে হতো। ঠিক আছে, মনে করো এক্স দেওয়া আছে, ভি বের করতে হবে, তাহলে এক্স এর ডেরিভেটিভ করতে হতো, ডেরিভেটিভ করলে আমাদের বেগ বের হয়ে যেত। ঠিক আছে, যদি বলতো ত্বরণ বের করতে হবে, তাহলে ভি কে ডেরিভেটিভ করতে হতো, কারণ বেগের পরিবর্তনের হারটাকেই বলা হয় ত্বরণ। তো এইভাবে আমরা বের করব। ঠিক আছে, তো এই ইজ ইকুয়াল টু কি হবে, ডিভি বাই ডিটি, এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটা হলো এই যে বিষয়টা, এই যে অঙ্কটা, এই অঙ্ক থেকে তোমরা ত্বরণ বার করবে। ত্বরণ কখন বার করবে, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে ত্বরণ বের করে বলবে এবং কত হচ্ছে। ঠিক আছে, এটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, এবং এটা জানানো মানেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ক্লাসটা সিরিয়াসলি ফলো করছো। তো এই অঙ্কটা থেকে ত্বরণ বের করবে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব তাই আমি বের করলাম, ত্বরণ ইকুয়াল টু কত, কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, তো এটা তোমাদের HW থাকলো, এবং এটা করলে তোমাদের একটুখানি ক্ল্যারিটিটা বাড়বে। ঠিক আছে, ক্ল্যারিটিটা বাড়বে। তো চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই। আর 3টে অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক হতে চলেছে। সবাই কিন্তু ধৈর্য ধরে বসে থাকো, অঙ্কগুলো দেখতে থাকো। ব্যাস ব্যাস, আমাদের 4 নম্বর অঙ্কটাও রেডি হয়ে গেছে। 4 নম্বর অঙ্কটাতে কি বলছে একটু পড়ে নিই। একটি বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বর্ধিত হয়, তাহলে দেখাও যে বৃত্তটির পরিধির বৃদ্ধির হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। মানে কি বলেছে না বলেছে কিচ্ছু বোঝা যাচ্ছে না অঙ্কটা পড়ে। অঙ্কের মধ্যে কোনো নাম্বারসই নেই, আমি কি করে অঙ্কটা করব একটু দেখা যাক। এই হচ্ছে আমাদের অ্যাবিলিটি টেস্ট, যে লিখে দেবে, পুরোটা লিখে দেবে, এবং তোমাদের টেস্ট নেওয়া হবে যে এই যে লেখাটাকে তোমরা ম্যাথামেটিক্যালি ট্রান্সফর্ম করতে পারছো, ট্রান্সফর্ম করে ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো লাগাতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের প্রবলেম সলভিং স্কিলের সূচনা, হাতে খড়ি। এখানে যে বাস্তব জীবনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে ম্যাথামেটিক্সের সাহায্যে সলভ করব, সেই ধরনের যে স্কিলগুলো, ওই স্কিল ডেভেলপ করার জন্য কিন্তু এই অঙ্কগুলো আমাদের শিখতে হয়। তো দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল যদি সমহারে বর্ধিত হয়, কার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, তাই জন্য আমরা বৃত্তের সমস্ত প্যারামিটারগুলোকে আগে ধরে নেব। ঠিক আছে, লেট ব্যাসার্ধ, বৃত্তের প্যারামিটার কি, ব্যাসার্ধ হয়। আর কি ধর্ম থাকে বৃত্তের মধ্যে, কি থাকে, যে পরিধি থাকে। এখানে বলেছে পরিধি ক্ষেত্রফল, তো পরিধিটা ধরে নিই, পরিধি ইকুয়ালস টু পি ধরি। আচ্ছা, ক্ষেত্রফল ইকুয়াল টু
ক্ষেত্রফল ইকুয়াল টু এ ধরি। ওকে, বেশ, আর কোনো প্যারামিটার কিছু আছে না? আর কিচ্ছু নেই। তো এবার দেখো, এগুলো আমরা ধরে নিলাম। এবার কি দেওয়া আছে, কি ক্ষেত্রফলটাকে দেওয়া আছে ক্ষেত্রফলের বৃদ্ধির হার। দেখো কারোর সাপেক্ষে দেওয়া নেই, অর্থাৎ বলছে সমহারে বর্ধিত মানে বৃদ্ধির হার, একই ব্যাপার। তো কারোর সাপেক্ষে না দেওয়া থাকলে কার সাপেক্ষে ধরি আমরা? সময়ের সাপেক্ষে, অর্থাৎ ডি এ, কারণ ক্ষেত্রফলের বৃদ্ধি বলেছে, ডি এ বাই ডিটি। তো গিভেন ডি এ বাই ডিটি, এটা ইজ ইকুয়াল টু কি হবে? সমহারে বর্ধিত হয়, তার মানে এটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু বৃদ্ধি হলো, যে বৃদ্ধিটা এখানে হবে সেই বৃদ্ধিটা এখানেও হবে, অর্থাৎ একটু স্ট্রেট লাইন টাইপের দেখতে লাগবে। তো সমহার, এখানেও যদি বৃদ্ধি হয় এ, এখানেও বৃদ্ধি হবে এ, এখানেও বৃদ্ধি হবে এ। তো সেই সব এ বি সি যাই হোক না কেন, সেটাকে আমরা কে ধরে নিলাম। এখানে কে বৃদ্ধি হলে এখানে কে, এখানে কে, এরকম ভাবে সময় যত বাড়তে থাকবে বৃদ্ধি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেম থাকবে। তাই জন্য কথাটা বলা হয়েছে সমহার। তো এই হচ্ছে আমাদের প্রথম অ্যাপ্রোচ। ঠিক আছে, বুঝতে হবে যেহেতু সমহারে বৃদ্ধি, যেহেতু সমহার বৃদ্ধি, ক্লাস 10 হয়তো তোমরা পড়েছিলে টাকা পয়সা নিয়ে, কি সমহার বৃদ্ধি ছিল, চক্রবৃদ্ধি না কি সব ছিল, সেগুলো তোমরা পড়েছো। তো সেই সমহার কথাটা ইউজ করলাম। বেশ, আমাদের প্রথম অংশটা হয়ে গেল। এবার দেখাতে হবে কি বৃত্তটির পরিধির বৃদ্ধির হার, অর্থাৎ টু শো, কি শো করতে হবে না, বৃত্তের পরিধির বৃদ্ধির হার, অর্থাৎ পরিধির বৃদ্ধি মানে কি ডিপি কার সাপেক্ষে? সবসময় সময়ের সাপেক্ষে, কারণ কোনো কারোর সাপেক্ষে বলা নেই। ঠিক আছে, আচ্ছা এই যে বিষয়টা এটা কার সাথে ব্যস্তানুপাতিক দেখাতে হবে? ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক দেখাতে হবে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আমাদের দেখাতে হবে। ব্যাস, সামনেই চলে এসছে, অঙ্ক করে দিয়েছি। এবার সলভটা তোমরা করো। দেখো আমিও করছি, পজ করে তোমরা করার চেষ্টা করো, নইলে আমাকে দেখে নাও, অসুবিধা নেই। এবার দেখো, উইনো কি লাগবে? উইনো ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু কি হবে? সূত্র কি ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফল, গোলকের নয় কিন্তু, খুব গোলায় এটা। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, পরিধি, বৃত্তের পরিধি পি ইজ ইকুয়াল টু 2 পাই আর, এগুলো পেয়ে গেলাম। এবার এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, ডিএ বাই ডিটির মান পেয়ে যাব। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি ইমপ্লাইজ ডিএ বাই ডিটি। ক্লিয়ার? তাহলে ডিডিটি অফ, এদিকেরটাও টি এর সাপেক্ষেই করতে হবে, কি সব করতে হবে। আচ্ছা, তাহলে ডিএ বাই ডিটি ইজ ইকুয়ালস টু, দেখো পাই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, টি এর সাপেক্ষে আর এর ডেরিভেটিভ করছি আমি। টি এর সাপেক্ষে যদি আর ডেরিভেটিভ করি, আরটাকে টি ধরে নেবো, তাহলে টি স্কোয়ার মানে, সরি আর স্কোয়ার মানে টি স্কোয়ার, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t, তাই এখানে হবে 2r। আচ্ছা, আরটা তো টি নয়, আরটাকে আমরা টি ধরেছিলাম, তাহলে আর এর ডেরিভেটিভ করে বসাতে হবে। তাহলে আর এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে dr বাই ডিটি। ব্যাস, এটাই, আর কিছু না। ওকে, এবার এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে কনস্ট্যান্ট। ওকে, তো আমরা কি বসাবো এর জায়গায়? আমরা কি বসাবো? কে। সো কে 2r dr বাই ডিটি। আচ্ছা, এই জিনিসটা কেন করলাম? এই জিনিসটা করলাম এই কারণে, এই dr বাই ডিটিটা আমরা বের করব যখন আমরা এই p এর ডেরিভেটিভ করতে যাব। এই জায়গাটা যখন ডেরিভেটিভ করতে যাব না, t এর সাপেক্ষে, এখানে দেখবে dr বাই ডিটি একটা আসবে। হ্যাঁ, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করেই দেখাই। ডিফারেন্সিয়েট কি সব লেখার কথা লিখবে, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে? 2 পাই কনস্ট্যান্ট, আর আর এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, অর্থাৎ dr বাই ডিটি। তো দেখো এইটুকু অংশ আমাদের দেখাতে হবে, এটা কার সাথে সমানুপাতিক? আর এর সাথে সমানুপাতিক, এটা দেখাতে হবে। কিন্তু এইটুকু অংশ কিন্তু মান আমরা জানি না, তাই জন্য এই মানটা বের করার জন্য আমাদের যেটা গিভেন আছে সেখান থেকে ডেরিভেটিভ করে আমরা বের করছি। ব্যাস, এটাই ট্যাকটিক্স। তো এই যে dr বাই ডিটি যদি আমরা বের করি মানটা, 2 পাই আরটা এদিকে আসবে, তাহলে ইকুয়াল টু হবে k বাই 2 পাই আর। ঠিক, ব্যাস, এটা আর কিছু না। এই জিনিসটাকে এপারে আনলাম, 2 পাই আরটাকে অপোজিটে পাঠিয়ে দিলাম, তাহলে কে ছিল উপরে, লবে থাকবে, আর এর সাথে যেটা গুণ ছিল সেটা ভাগ হয়ে যাবে, তাহলে k বাই 2 পাই আর। তাহলে dr বাই ডিটি হবে, হ্যাঁ এখানে স্পেলিং মিস্টেক, dr বাই ডিটি ইজ ইকুয়াল টু k বাই 2 পাই আর। হ্যাঁ, তো নাও dp বাই dt ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু, দেখো dr বাই ডিটি, dr বাই ডিটির ভ্যালু কোনটা? এটা, ইন্টু k বাই 2 পাই আর হয়ে গেল। 2 পাই কাটছে, তাহলে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু, দেখো কে আছে, কে বাই আর মানে কি কে ইন্টু 1 বাই আর। এবার এটা মানে কি কে কনস্ট্যান্ট। দেখো আমরা সমানুপাতিক চিহ্ন থেকে যখন আমরা সমান সমান চিহ্নে আসি, ফিজিক্সে তোমরা বারবার করেছো, তখন একটা কনস্ট্যান্ট নিয়ে নিই, সেই কনস্ট্যান্টটাকে আমরা কি বলি? সমানুপাতিক ধ্রুবক। ঠিক, তো সেই রকমই এখানে যখন একটা ধ্রুবক আছে, এই ধ্রুবকটা আমরা যদি উঠিয়ে দিই, তাহলে আমরা এই সমান সমান চিহ্নটাকে সমানুপাতিক চিহ্নে কনভার্ট করতে পারি। তাহলে ডিপি বাই ডিটি সমানুপাতিক, কেটাকে উঠিয়ে দিলাম, তাহলে 1 বাই আর। দেখো
এটা 1/r এর সাথে সমানুপাতিক, অর্থাৎ r এর সাথে ব্যস্তানুপাতিক। তো অতএব কি আছে সেটা লিখে দেবে, পরিধির বৃদ্ধির হার। অতএব পরিধির বৃদ্ধির হার, পরিধির বৃদ্ধির হার কত হবে, কত হবে না কি হবে দেখো, আর এর সাথে ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। ব্যাস, এটা আমাদের প্রুভড। ঠিক, ব্যাস এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো করবো। দেখো কোনো নাম্বার নেই, কিন্তু আমরা ভিতরে নাম্বার আনলাম, লাস্টে আবার লেখাতেই কনভার্ট করে দিলাম। তো এটাই ম্যাথামেটিক্স মানে, এটা ট্রান্সফরমেশন। এটা একটা ল্যাঙ্গুয়েজের মতো তোমরা ভাবতে পারো, বাংলা টু ইংলিশ যেরকম ট্রান্সফর্ম করো সেরকম ল্যাঙ্গুয়েজ টু ম্যাথামেটিক্যাল জিনিসপত্র ট্রান্সফার করতে হবে, ব্যাস এটা, আর কিচ্ছু নেই, ক্যাজ। এবার এরপরে আর দুটো অঙ্ক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু দেখে নাও। তার আগে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, যে তোমরা তো এবছর এইচএস দেবে, পাস আউট হয়ে যাবে, তোমাদেরকে হয়তো আমি একাডেমিক্যালি আর হেল্প করতে পারবো না অতটা, তবুও আমি অনার্সে বা পাশে যাদের ম্যাথ থাকবে, অনার্সে তো আমি নিজেই পড়ছি অনার্স, আমি অনার্সের কি করাবো, বা আমি অনার্স যখন আমার হয়ে যাবে তখন দেবো, চাপ নেই। পাশে যেসব ম্যাথস থাকবে সেগুলো নিয়ে আমি হয়তো ক্লাসেস দিতে পারি ইন ফিউচার, ঠিক আছে, কিন্তু আপাতত আমি একাডেমিক্যালি তোমাদের কোনো হেল্প করতে পারছি না। হ্যাঁ অবশ্যই মেন্টালি আমি হেল্প করবো, অনেকটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব। আমি যে ক্যারিয়ার পাথগুলো রিসার্চ করেছি, আমি তো একার সমস্ত ক্যারিয়ার আমি তো আর পার্সিউ করতে পারবো না, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা পার্সিউ করেছি, কিন্তু আমি যে এইচএসের পরে যে রিসার্চটা করেছিলাম যে এই জিনিসগুলো করা যায়, সেই সমস্ত এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব, অসুবিধা নেই, কিন্তু একাডেমিক্যালি আমি হেল্প করতে পারবো না এরপরে, টেকনিক্যালি বলতে গেলে। আচ্ছা, এবার তোমাদের পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোমাদের যারা জুনিয়র আছে, তারা কিন্তু আমার থেকে একাডেমিক হেল্প পেতে পারে। এই যে 12-এর সমস্ত ভিডিও আমি এখন ছাড়ছি, সেগুলো তাদেরও কাজে লাগবে, এবং আমি আরও তাদের জন্য ছাড়বো, আপলোড করবো, আমি সময় পেলে না, আমি কনসিস্টেন্ট একটা ওয়েতে আমি চ্যানেলে ভিডিও দেবো, পড়াবো। তো তোমরা তাদেরকে একটু বলো যে হ্যাঁ এরকম একটা চ্যানেল আছে, জাস্ট লিঙ্ক ফিঙ্ক কিছু শেয়ার করতে হবে না, তাকে বলো যে হ্যাঁ একটা চ্যানেল আছে সানশাইন সাগর, সেখানে সাগরদা আমাদেরকে ম্যাথ করায়, তো তোরা দেখতে পারিস, এবং স্টাডি রিলেটেড সমস্ত হেল্প সেখানে তোরা পেয়ে যাবি, তো একটু তোরা দেখিস ইউটিউবে সার্চ করে। তো ব্যাস এটুকুই বলে দিও, ব্যাস আমি খুব খুশি হব, এইটুকুই চাওয়া, আর কিচ্ছু আমি চাই না, এটুকুই তোমাদের কাছে চাওয়া। কারণ তোমাদের মতনই এর পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এবার প্রজন্মর পর প্রজন্ম কন্টিনিউয়াসলি একটা সাগরদাকে পাক, তাদের একটা ব্যক্তিগত একটা স্পেস পাক, এটা আমি চাই। কারণ আমি আমার পড়াকালীন এরকম একটা দাদা যে গাইড করবে, আমাদেরকে সঠিক পাথ দেখাবে, সেটা কিন্তু পাইনি, টেকনিক্যালি পাইনি। স্যারেরা ছিলেন, অবশ্যই স্যারেরা ছিলেন, খুবই হেল্প করেছেন, স্যারেদের কাছে কৃতজ্ঞ, কিন্তু এরকমভাবে যে একটা দাদা যার সাথে সব কিছু শেয়ার করা যায়, পার্সোনাল জিনিসপত্র থেকে শুরু করে স্টাডি রিলেটেড প্রবলেমস, সেটা কিন্তু পাইনি। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেওয়ার, তো তোমরা নাও, ব্যাস। নেক্সট অঙ্কে আমরা এগিয়ে চলি। তো নেক্সট দুটো অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখো, কেউ কিন্তু পালাবে না, ওই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে পরীক্ষা আসতে পারে ওই ধরনের অঙ্ক, তাই জন্য আমি করাচ্ছি, এবং ওগুলো প্রিভিয়াস ইয়ারেও এসেছে, তোমরা দেখবে, ঠিক আছে, অবশ্যই দেখো। দেখো এই সেই বহু প্রতীক্ষিত অঙ্ক, এটা কিন্তু মানে এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে ছায়ার দৈর্ঘ্য টৈর্ঘ্য হ্রাস, এই সমস্ত জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। অঙ্কটা আমরা পড়ছি, দেখো কি বলতে চেয়েছে। একটি সরল রাস্তার উপর, অর্থাৎ একটা রাস্তা আছে, এরকম একটা সরল রাস্তা, এর উপরে কি আছে, 2 মিটার উঁচু একটা আলোক স্তম্ভ আছে, তার উপর আলো আছে। তো মনে করো এটা একটা 2 মিটার উঁচু একটা আলোক স্তম্ভ, এখানে আলো জ্বলছে, গোপাল ভাঁড়ের যে লাইট হাউসটা ছিল সেটা। এরপর কি বলেছে, এ মিটার উচ্চতা বিশিষ্ট একজন বালক আছে, এর উচ্চতা কত, 2a। আচ্ছা, এ মিটার উচ্চতা বিশিষ্ট একজন বালক, মনে করো এটা এ মিটার উচ্চতা বিশিষ্ট একজন বালক গোপাল ভাঁড়। আচ্ছা, সি মিটার পার মিনিট বেগে আলোক স্তম্ভের দিকে অগ্রসর হয়, তার ছায়ার দৈর্ঘ্য হ্রাসের হার নির্ণয় করো। দেখো অ্যাকচুয়ালি ছায়াটা কিভাবে পড়ে, এখান থেকে আলো আসছে, তারপরে এর যে মাথা সমান একটা জায়গা আছে, একটা ব্যাপার আছে, তো এখানে গিয়ে ছায়াটা শুয়ে পড়ছে, এই হচ্ছে এর ছায়া। এই ছায়ার মধ্যে অনেক ভূত লুকিয়ে আছে। তো অ্যাকচুয়ালি এটাকে স্ট্রেট ভাবে টানলে একটা ট্রায়াঙ্গেল টাইপের দেখতে হতো। যাই হোক, দেখো এবার কি বলেছে, দেখো এই যে বালকটা, এই গোপাল ভাঁড় কিন্তু সি মিটার পার মিনিট বেগে আলোকস্তম্ভের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এই যে জায়গাটা যাচ্ছে, এই যে বিষয়টার বেগটা, সেটা বলেছে সি মিটার পার মিনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে এর বেগ এটা, তো আমরা মনে করছি এইটুকু ডিস্টেন্স এক্স, তো এইটুকু ডিস্টেন্স কি আছে, এক্স, এই এক্স ডিস্টেন্সে সে যাচ্ছে সি মিটার পার মিনিট বেগে। এ যত যাচ্ছে তার ছায়ার দৈর্ঘ্যটা কি হচ্ছে, হ্রাস হচ্ছে,
ক্লিয়ার হচ্ছে? এটা বড় হবে, তো এখান থেকে এরকম আসবে, ছায়াটা কি এত লম্বা থেকে ছোট হবে। তো এই ছায়ার দৈর্ঘ্য হ্রাস, অর্থাৎ তার ছায়াটা কতটা দৈর্ঘ্য, এত দূর দৈর্ঘ্য তার ছায়ার, ঠিক, এটা তার ছায়ার দৈর্ঘ্য ওয়াই। ওকে, আচ্ছা, এর হ্রাসের হার অর্থাৎ ডিওয়াই বাই ডিটি আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা বেশ, এবার বেগটা কত দেওয়া আছে, এবার আমরা একটু লিখবো এক এক করে, ঠিক আছে? তো চলো লিখি। গিভেন, এই যে চিত্রটা কিন্তু আঁকবে খুব পরিষ্কার করে, ঠিক আছে? চিত্রটা খুব সুন্দর করে আঁকবে এবং একটা নাম দেবে এর, এখানে একটা এ বিন্দু দিতে পারো, বি দিতে পারো, সি বিন্দু দিতে পারো, ডি বিন্দু দিতে পারো, এর নামটা দেবে, ঠিক আছে? এবং এই চিত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গিভেন কি দেওয়া আছে, তার বেগ দেওয়া আছে। আচ্ছা, বেগটা আমরা কি বলবো, এর যে ডিস্টেন্সটা সেটা এইটা, এ যত এগোবে তার ডিস্টেন্সটা তত ভ্যারি করবে না, এইটুকুর ডিস্টেন্স থেকে হাঁটতে হবে এই এর দিকে আসতে গেলে, আলোক স্তম্ভের দিকে আসতে গেলে। তো এই ডিস্টেন্সটা আমরা এক্স ধরেছি। ওকে, সো given dx by dt c মিটার পার মিনিট, ক্লিয়ার হয়েছে? সেই যে ডিস্টেন্সটা তার ডেরিভেটিভ করলেই তোমরা বেগ পেয়ে যাবো, ব্যাস এটাই, এটা আমাদের দেওয়া আছে, তার বেগটা আমরা লিখে নিলাম। ওকে ওকে ওকে, আচ্ছা আর কি চাই আমাদের, টু ফাইন্ড, আমাদের বের করতে হবে কি, ছায়ার দৈর্ঘ্য হ্রাস, তার ছায়ার দৈর্ঘ্য কোনটা সবসময় পিছনে থাকে, ওয়াইটা, ওয়াইটুকু তার ছায়ার দৈর্ঘ্য। এবার এই ওয়াইটুকুর হ্রাসের হার, অর্থাৎ হ্রাসের হার বলুক বা বৃদ্ধির হার বলুক, যাই হার বলুক না কেন, সেটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? টু ফাইন্ড ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু হোয়াট। তো এইটুকুই, আর কিচ্ছু আমাদের চাই না, এটা হচ্ছে কোশ্চেন। এবার এই যে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে 2a, এটা আমরা এই ছবি থেকে আমরা কাজে লাগাবো। তো চিত্র অনুযায়ী এখন চিত্রানুযায়ী একটা জিনিস ভালো করে দেখো, এটা একটা দাগ ভেবে না, এটা একটা সরল রেখাই হবে। দেখো এ বি, এখানে একটা ই দিয়ে দিচ্ছি আমি, এ বি ই একটা ত্রিভুজ, আবার এ সি ডি একটা ত্রিভুজ, এবং ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ ত্রিভুজ, মানে এই ত্রিভুজটাকে বড় করতে করতে একসময় এই ত্রিভুজের আকার সে নেবে, এটা তোমরা সেই সিমিলারিটি ক্লাস 10-এ তোমরা পড়েছিলে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে একটা দুটো ত্রিভুজ, এখানে এ বি ই ত্রিভুজ, চিত্রানুযায়ী এ বি ই ত্রিভুজ, যেটা ছোট ত্রিভুজটা আছে, আর বড় ত্রিভুজটা আছে এসিডি, ও ত্রিভুজ এসিডি। এই অঙ্ক করার ট্যাকটিক্সটাই এটা, আমি ওটাই বলছি, ঠিক আছে? কোনো এক্সট্রা করে আলাদা থিওরি না, আমি বললাম থিওরি যা করার প্রথমে 10 মিনিটে করে নিয়েছি, এবার এখানে যা হবে সব ট্যাকটিক্স আর বুদ্ধির খেলা। তো আমি করছি, তোমরা জিনিসটা যত করবো তত তোমরা বুঝতে পারবে যে সলিউশনটা কিভাবে হতে পারে। দেখো দুটো ত্রিভুজ আমাদেরকে সদৃশ দেখতেই পাচ্ছি ছবি অনুযায়ী, তাহলে আমরা লিখে নিলাম যে চিত্রানুযায়ী এই ত্রিভুজটা সদৃশ। এবার সবসময় মনে রাখবে, সদৃশ ত্রিভুজ, দুটো সদৃশ ত্রিভুজের সবসময় লম্ব বাই ভূমি, এর লম্ব বাই ভূমির অনুপাতটা ওর লম্ব বাই ভূমির অনুপাতটা সবসময় সেম হবে, ঠিক আছে? এর ভূমি বাই অতিভুজের যে অনুপাতটা, ওর ভূমি বাই অতিভুজের অনুপাতটা সেম হবে। এর তোমার লম্ব বাই অতিভুজ আর এর লম্ব বাই অতিভুজ দুটোর অনুপাতটা কিন্তু সেম হবে, এটা কিন্তু আমাদের এখানকার লাগবে এই জিনিসটা, ঠিক আছে? এবার দেখো তো একটা জিনিস, আমাদের অ্যাকচুয়ালি কি চাই, আমাদের একটা এমন সমীকরণ চাই যেখানে আমাদের এক্স আর ওয়াই এর সম্পর্ক আছে। হ্যাঁ, এক্স আর ওয়াই এর সম্পর্ক বলা একটা সমীকরণ চাই, তাহলে কি হবে, আমরা সেখান থেকে ডেরিভেটিভ করবো। মনে করো আমাদের ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ধরনের একটা সমীকরণ যদি আমরা বানাতে পারি, তাহলে আমরা কি করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স এর মানটা সহজে বের করতে পারি উইথ দ্য হেল্প অফ এক্স এর ভ্যালু, ঠিক আছে? তো এক্স এফ ড্যাশ এক্স এর মান যদি দেওয়া থাকে, এফ ড্যাশ এক্স এর মান যেটা আছে সেটা কোথায় গেল, এই যে এফ ড্যাশ এক্স এর মান যদি দেওয়া থাকে, এটা এফ ড্যাশ এক্স এর মান, এটা আমাদের দেওয়াই আছে, এটা ভ্যালুটা ইউজ করে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা বার করতে পারবো। তাই জন্য আমাদের এমন একটা ইকুয়েশন চাই যে ইকুয়েশনে কিন্তু ওয়াই আর এক্সটা কানেক্টেড। তো সেই জন্য আমরা এই ছবি থেকে আমরা কিছু করার চেষ্টা করছি। হ্যাঁ, দুটো সদৃশকোণী করলাম, করে আমরা দেখি এই লম্ব বাই ভূমির অনুপাতটা, এর লম্ব বাই ভূমি আর এর লম্ব বাই ভূমি, এর ভূমিটা কত হবে, এক্স প্লাস ওয়াই। তো দেখো 2a বাই এক্স প্লাস ওয়াই আর a বাই ওয়াই, এই দুটোকে যদি সমান করে দিই, a কেটে যাবে, গেলে একটা এক্স ওয়াই সমীকরণ পেয়ে যাবো, ব্যাস। এটা আমাদের জানি, প্রপার্টি জানি। হ্যাঁ, দুটো ত্রিভুজের প্রপার্টি এটাই যে লম্ব বাই ভূমির অনুপাত, এরও লম্ব বাই ভূমির অনুপাত, এই দুটো সেম হবে, ঠিক আছে? তো এখন চিত্র অনুযায়ী এই যে এটা সদৃশ, অতএব লম্ব বাই ভূমি, তাহলে প্রথমটার লম্ব বাই ভূমি কি হবে, ডিসি বাই ভূমি কি হবে, এসি। প্রথমটার লম্ব বাই ভূমি ইজ ইকুয়াল টু দ্বিতীয়টার লম্ব কি হবে, বিই বাই এবি, ব্যাস। এইটা আমাদের প্রপার্টি থেকে আমরা বের করতে পারছি, এটা আমরা জানি, ঠিক আছে? সো এবারে আমরা মান বসিয়ে দেবো,
সদৃশকোণী ত্রিভুজের কিন্তু এটা প্রপার্টি। অনুপাত দুটো সেম হবে। আচ্ছা, এবার এটাকে জিওমেট্রিক্যালি প্রমাণও করা যায়, ঠিক আছে, পরে প্রমাণ দেখে নেবে, কোনো চাপ নেই, যদি ইন্টারেস্ট লাগে দেখে নেবে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, নইলে আমার থেকে দেখে নেবে, আমি পরে বানিয়ে দেবো, চাপ নেই। এই সমস্ত ছোটো ছোটো জিওমেট্রি, ম্যাথামেটিক্স, বীজগণিত, এই সমস্ত জিনিসের উপর ভিডিও আমি পরে বানাবো, তোমাদের পরীক্ষাটা যাক, সময় পাই ফাঁকা, তারপর দেখো ত্রিভুজ এবিই, ত্রিভুজ এসিডি, এই দুটো সদৃশকোণী, সেখান থেকে আমরা এই সম্পর্কটা পেলাম। এবার আমরা এদের মান বসাবো। ডিসির মান কত হবে? ডিসির মান হবে 2a, ঠিক আছে, তাহলে 2a। আচ্ছা, এসির মান কত হবে? এসি অর্থাৎ এইটুকু ছায়ার দৈর্ঘ্য প্লাস ওই জিনিসটার মানে ছেলেটার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, এই যে এইটা অতিক্রান্ত দূরত্ব করতে হবে, এই দূরত্বটা, ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস এক্স। ওকে, তাহলে এসি মানে কি? ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু বিই মানে কত হবে? বিই মানে এই বালকটার দৈর্ঘ্য, গোপাল ভাঁড়ের দৈর্ঘ্য এ, তো চলো এ। আর এবি মানে কি হবে? এবি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ওয়াই। ব্যাস, দ্যাটস ইট। আর কিচ্ছু চাই না আমাদের, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমরা আজীবন ভালোবাসা ছাড়া। দেখো ওয়াইটার সাথে গুণ করে দিলাম, 2y ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্সটা, এখানে 1 আছে, তাহলে ওয়াই প্লাস এক্স, 1-এর সাথে গুণ হলে ওয়াই প্লাস এক্সই থাকবে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, এবারে আমরা এক্সটাকে রাখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2y, এই ওয়াইটাকে এদিকে আনি, তাহলে 2y মাইনাস ওয়াই উইচ ইজ ইকুয়াল টু ওয়াই, বা আমাদের সমীকরণটা কি হচ্ছে? এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, সো এটা আমাদের সমীকরণ পেয়ে গেলাম, তো এটা আমরা 1 নম্বর দিলাম। এবার আমরা কি করব? এ পরের লাইনে লিখবে তোমরা, হ্যাঁ, আমি পাশে লিখছি, আমি অন্য কালি ইউজ করি যাতে হাইলাইট হয়, এটা আমি পাশে লিখছি, তোমরা খাতার নিচে লিখবে। হলো, এবার নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? টি এর সাপেক্ষে, কিন্তু ভালো করে, টি ইমপ্লাইজ দ্যাট এ কে ডেরিভেটিভ করো ডিএক্স বাই ডিটি হবে, আর এ কে ডেরিভেটিভ করো ডিওয়াই বাই ডিটি হবে। ওকে, তাহলে ডিএক্স বাই ডিটির মান কত দেওয়া আছে? সি দেওয়া আছে, তাহলে ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল টু ডিএক্স বাই ডিটির মান কত হবে? সি মিটার পার মিনিট। ওকে, দ্যাটস ইট। এবার তোমাদের একটা প্রশ্ন হয়তো জেনারেল সাধারণত মাথায় আসতেই পারে, সেটা হচ্ছে এই যে, তাহলে কি এটা প্রত্যেকটা অঙ্কেই এরকম হবে যে ডিএক্স বাই ডিটিটা সবসময়ই কি তোমার এই যেটা দেওয়া আছে সেটাই হবে? ডিএক্স বাই ডিটি যেটা দেওয়া থাকবে সেটাই কি ডিওয়াই বাই ডিটি হবে? একদমই না। যদি উচ্চতার অর্ধেক গোপাল ভাঁড়ের দৈর্ঘ্য হয় তবেই এটা সম্ভব। যদি এই দৈর্ঘ্যটা এর 3 ভাগ বা 4 ভাগও হয়, মেন কাজটা কোথায় হচ্ছে দেখো, এই ক্যালকুলেশনটা আমাদের মেন গল্প। এই ক্যালকুলেশনে মনে করো এখানে আমাদের 3y আছে, এটা 3y আছে, 3y যদি থাকে, 3y মানে কি এখানে 3a হতো অবশ্যই, এটা এরকম বড় হতো, তখন কি সিচুয়েশন হতো? 3y মাইনাস ওয়াই, তাহলে 2y হতো, x ইকুয়াল টু 2y হতো। ওকে, তো এইটা কিন্তু ভ্যারি করবে, তখন x ইকুয়াল টু 2y হলে কিন্তু 2c হতো, মানে 2c না, c/2 হতো এই জিনিসটা। তো অ্যান্সার কিন্তু পাল্টাতে থাকবে, একমাত্র এটা তখনই পসিবল যখন এর দ্বিগুণ। তোমাদের বইয়েতে এখানে যেরকম এ দিয়ে দেওয়া আছে না, এই যে হাইটটা এ দেওয়া আছে, এর হাইটটা 2a দেওয়া আছে, এর হাইটটা এ দেওয়া আছে, বইয়েতে একটা অঙ্ক আছে উদাহরণ 16 আই থিঙ্ক, সেখানে একটু দেখে নেবে, সেখানে কিন্তু নাম্বার দিয়ে করা আছে, নাম্বার, ফুট, মাইল, এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, তো সেইটা কিন্তু একটু তোমরা দেখে নেবে, সেটা দেখে নিলে কিন্তু তোমাদের ক্ল্যারিটি বাড়বে। এটা আমরা ইন জেনারেল করলাম, এটা বুঝতে পারলে সেটা তোমরা অবশ্যই করতে পারবে। হ্যাঁ, তোমাদের বইয়েতে একটা লেখা অঙ্ক আছে, এরকম একটা আলোক উৎস টাইপের একটা কিছু আছে, একটা দেওয়ালে ছায়া পড়ছে, তো এই অঙ্কগুলো একটু দেখে নেবে, এইভাবে ছবিটা আঁকতে পারলে অঙ্ক শেষ। ওই ছায়ার দৈর্ঘ্যওয়ালা অঙ্ক একটু দেখে নেবে বইতে যেখানে যেখানে আছে। এটা কিন্তু এইচএস এর পিওয়াইকিউতে এসছে, আমি আজকে যে কটা অঙ্ক করাচ্ছি সব কটা অঙ্ক কিন্তু এইচএস এর কোনো না কোনো বছরে এসেছে, ঠিক আছে, আমি এমনি এমনি অঙ্কগুলো করাচ্ছি না, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট অঙ্ক, এবং এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা আসতে পারে, আগের বছর 2023-এ এটা আসবে আসবে একটা রব উঠেছিল, সেটা আসেনি, ঠিক আছে, এবছর দিতে পারে। এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। ওকে, তো দেখো আমাদের লাস্ট অঙ্ক এটাই, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা স্টার মারবে। জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে বলবো, জ্ঞানচক্ষু খুলে যাবে, তখন এই অঙ্কটা ইজি মনে হবে। তো চলো করা যাক। বলেছে একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বড় হয়, অর্থাৎ বিষয়টা কেমন দেখতে? একটা বৃত্তাকার কালির ফোঁটা, তোমরা এই জিনিসটাকে একটা জিনিসের মাধ্যমে কল্পনা করতে পারবে, সেটা তোমরা কল্পনা করো, বা এমনি খাতার পৃষ্ঠা যদি থাকে সেখানে কি করবে, এরকম একটা মার্কার নাও অথবা স্কেচ পেন নাও, নিয়ে জাস্ট এটাকে ঠেকালে দেখবে ওই যে কাগজ বরাবর না কালিটা বড় হতে থাকবে। তো সেই রকম একটা সিচুয়েশন কিন্তু এখানে বলা হয়েছে, সেই রকম একটা সিচুয়েশন। এবার এখানে কি হয় না, আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে সেটা একটুখানি মানে
অল্প 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 হারে বড় হয়, কিন্তু এখানে যে হারটা বড় হচ্ছে সেটা একটু বেশিই বড় হচ্ছে। সেকেন্ডে 2 বর্গ সেমি, ঠিক আছে? মানে ধরো যদি এরকম যদি আমি রাখি 1 সেকেন্ড কেটে গেলে এরকম একটা আকার ধারণ করবে, অর্থাৎ এর যে রেডিয়াসটা হবে সেটা হচ্ছে 2, মানে 2 রেডিয়াসটা না সরি, এর যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে 2 বর্গ সেমি, ঠিক? প্রথমে এরকম রাখছি, 1 সেকেন্ড পরে এরকম হচ্ছে, আবার মনে করো 5 সেকেন্ড পরে কত হবে, সমহারেই কিন্তু এটা এটা বৃদ্ধি হচ্ছে কিন্তু সমহারে। তাহলে 1 সেকেন্ড পরে কি হচ্ছে না, 1 সেকেন্ড পরের যে ক্ষেত্রফলটা সেটা কত হচ্ছে 2 বর্গ সেমি। তাহলে 2 সেকেন্ড পরে কি হবে, 2 সেকেন্ড পরে এটা হবে 4 বর্গ সেমি। ক্লিয়ার? তো এইভাবে আমাদের এই জিনিসটা হচ্ছে 1 সেকেন্ড। তো দেখো বলেছে ফার্স্ট 1 সেকেন্ড পরে কি হবে, কালির ফোঁটাটা একটু বড় হবে, কতটা বড় হবে না, 2 বর্গ সেমি বড় হচ্ছে। 1 সেকেন্ড পরে কিন্তু ক্ষেত্রফলটা 2 বর্গ সেমি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 2 সেকেন্ড পরে কত হবে ক্ষেত্রফলটা, 1 সেকেন্ডে 2 সেমি, তারপরে সেকেন্ডেও 2 সেমি, অর্থাৎ মোট 4 সেমি। তারপরে 3 সেকেন্ডে কত হবে জিনিসটা, 2 সেমি, ফের 2 সেমি, মানে দেখো এটা 2 সেমি হলো, তো ফের 2 সেমি এক্সট্রা হলো, অ্যাড হচ্ছে, ফের 2 সেমি বাড়লো, তাহলে কত হবে 6 সেমি। তো এইভাবে কিন্তু বিষয়টা বাড়ছে। ব্যাস এটাই। 3 সেকেন্ড পরে 3 ইন্টু 2 সেমি, তাহলে 2 সেকেন্ড পরে 2 ইন্টু 2 সেমি, 1 সেকেন্ড পরে 1 ইন্টু 2 সেমি, এইভাবে কিন্তু বিষয়টা চলছে। এবার ভালো করে বোঝো যে এত সেকেন্ড পরে তার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পায় তা নির্ণয় করো। অর্থাৎ যখন টি ইজ ইকুয়াল টু 2 পূর্ণ 6 এর 11, তখন ডি আর বাই ডিটি নির্ণয় করতে হবে। দেখো সেকেন্ডে 2 বর্গ সেমি, অর্থাৎ এখানে বলেই দিয়েছে যে সময়ের সাপেক্ষে বৃদ্ধি। আমরা এক কাজ করবো, যখন এরকম বৃত্ত টিত্ত দিয়ে অঙ্ক করবে তোমরা, তখন কি করবে না, প্যারামিটারগুলো লিখে নেবে, যেরকম আমরা আগের অঙ্কগুলো করছিলাম। তো লেট প্যারামিটার কি কি আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ 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 ইকুয়াল টু কি হবে, আর ধরে নিই আমরা, আর সেমি, কারণ এখানে সেমি দিয়ে গল্প হচ্ছে। আচ্ছা, আর এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল টু এ। আর কিছু আছে না, আর কিছু নেই এখানে, কোনো আয়তন তো হয়ই না, 2D অবজেক্টের আয়তনই বা কি হবে। তো চলো এবার আমরা এদের রিলেশন কি আছে একটু দেখে নিই। ক্ষেত্রফলের সূত্র, এই ইকুয়াল টু কি হবে, পাই আর স্কোয়ার, কারণ এরিয়া মানে কি 2 পাই আর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের রিলেশন, হয়ে গেছে। এবার আমাদের কি চাই, এত সেকেন্ড পরে ব্যাসার্ধ কি হারে পরিবর্তিত হবে, তো ডি আর বাই ডিটি আমাদেরকে চাই। তাহলে ডেরিভেটিভ করে নিই, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। ওকে, তাহলে এবারে কি হবে, ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কোয়ারকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে 2r ইন্টু ডিআর বাই ডিটি। আমাদের এটাই চাই, কখন, যখন টি ইজ ইকুয়াল টু, হ্যাঁ কোথায় গেলো, যখন টি ইজ ইকুয়াল টু এটা, তখন এটা চাই, কিন্তু এখানে কোনো টি নেই, আমি বলছি এরপরে কি হবে। এবার দেখো এই যে জিনিসটা, অর্থাৎ পরিবর্তনের হার, এটা কিন্তু দেওয়া আছে, হ্যাঁ গিভেন। দেখো সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়, তার মানে কি ডি এ বাই ডি টি ইজ ইকুয়াল টু 2, মানে 1 সেকেন্ডে 2 বর্গ সেমি হারে, ঠিক আছে? এটাকে ম্যাথামেটিক্যালি বললে কি হবে, 2 সেমি স্কোয়ার পার সেকেন্ড। এবার সেটা মানে কি পরিবর্তন, ঠিক আছে, ক্ষেত্রফলের যে পরিবর্তনের হার, তো সেটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা বসাবো 2টা, 2 ইজ ইকুয়াল টু পাই ইন্টু 2r ইন্টু ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি। এবার 2 2 কেটে যাচ্ছে, সরি 2 2 কেটে যাচ্ছে, তাহলে পাই আর, তাহলে 1 বাই পাই আর ইজ ইকুয়াল টু কি হবে, ডিআর বাই ডিটি। এবার এটাকে আমরা একটা নাম দিই, ইকুয়েশন 1। দেখো ভালো করে দেখো, আমাদের এই যে ডিআর বাই ডিটি, এই জিনিসটা আমাদের চাই, কখন চাই, যখন আমাদের টি ইজ ইকুয়াল টু এটা, সেখানে। এবার দেখো আমাদের যে ইকুয়েশন আছে সেখানে যদি একটা টি থাকতো আর এর বদলে, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যেত, এখানে ক্যালকুলেশন শেষ হয়ে যেত, অঙ্ক শেষ হয়ে যেত। কিন্তু এখানে দেখো টি নেই, আর এর বদলে এখানে টি নেই, এখানে আরই আছে। তো আমরা একটু দেখে নেব, যখন টি ইজ ইকুয়াল টু অত, তখন আর ইকুয়াল টু কত হবে। এবার এই যে ছবিটার দিকে চলে আসো, এই ছবিতে আমরা কি করেছিলাম না, যখন টি ইজ ইকুয়াল টু, দেখো টি এর সাথে একটা এ এর একটা রিলেশন পেয়েছিলাম, হ্যাঁ ভালো করে বোঝো। যখন টি ইজ ইকুয়াল টু 0, তখন কোনো ক্ষেত্রফল ছিল না, জাস্ট একটা ফোঁটা ছিল। যখন টি ইজ ইকুয়াল টু 1 হলো, তখন এর মান কত হলো এটা। যখন টি ইজ ইকুয়াল টু 2 হলো, তখন এর মান কত হলো এটা। যখন টি ইজ ইকুয়াল টু 3 হলো, তখন এর মান এত হলো, ঠিক আছে? তো এবারে কি করবে, এটা এটা রাফে, হ্যাঁ এটা রাফ ওয়ার্ক। এবার আমরা এর পরের লাইনে একটা লিখবো, এর পরের লাইনে লিখবে, আমি এখানে লিখি, নিচে লিখি, জাস্ট একটা পেনটা আমি চেঞ্জ করে নিই। তো
এখানে যেটা বলেছে টি এর সাথে আর এর একটা সম্পর্ক যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ এই যে টি ইজ ইকুয়াল টু 2 × 6 = 11 যখন, তখন যদি আমরা আর এর মানটা পেয়ে যাই, ভালো করে বোঝো, টি ইজ ইকুয়াল টু এটা যখন, তখন যদি আর এর মানটা পেয়ে যাই, তখন আর কত হবে সেটা যদি দেখতে পাই, তখন আমরা আর এর বদলে সেটা বসালে আমাদের এই সমীকরণ থেকেই হয়ে যাবে, ডান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টি ইজ ইকুয়াল টু এত হলে আর ইজ ইকুয়াল টু কত হবে, সেই আরটা এখানে বসাবো, বসালে আমাদের চেঞ্জটা কত হবে সেটা বুঝতে পারবো, ব্যাস আর কিচ্ছু নয়, এটাই আমাদের প্র্যাকটিস। তো দেখো যখন টি ইজ ইকুয়াল টু 1, যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, তখন ক্ষেত্রফল, ব্যাসার্ধ না ক্ষেত্রফল, তখন ক্ষেত্রফল কত, 1 সেকেন্ড পরে 2 সেমি স্কোয়ার, ক্লিয়ার। এবার যখন টি ইজ ইকুয়াল টু এত হবে, যখন টি ইজ ইকুয়াল টু 2.6 সেকেন্ড, তখন ক্ষেত্রফল কত হবে, তখন ক্ষেত্রফল হচ্ছে এই যে জিনিসটা, দেখো ভালো করে দেখো, সময়ের সাথে এই দুইটা গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে সময়টা কি, এটা 2.6 ইন্টু 2, ক্লিয়ার। এটা করলে কত হবে, 11 2 22 হচ্ছে 28/11 ইন্টু 2, অর্থাৎ 56/11, ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, দেখা যাচ্ছে তো এটা, হ্যাঁ ঠিক আছে। দেখো এই যে জিনিসটা, এটা সেমি স্কোয়ার, ক্লিয়ার হলো। তো যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, তখন ক্ষেত্রফল কত, 2 সেমি স্কোয়ার, এবং সেখান থেকে আমরা বের করতে পারছি কি, যখন টি ইজ ইকুয়াল টু এত সেকেন্ড, তখন ক্ষেত্রফল এটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তখন ব্যাসার্ধ কত আমরা একটু দেখে নিই, ওকে। তো দেখো উই নো, আচ্ছা আমি এটা মুছে দিয়ে আমি আবার টুকছি, ঠিক আছে, ওয়েট। তো দেখো এই লাইনটা করলে তারপরে লিখবে, যখন টি ইজ ইকুয়াল টু এত সেকেন্ড, তখন আর ইকুয়াল টু আর ধরি, মানে মনে করি একটা ব্যাসার্ধ আছে নির্দিষ্ট, সেটা হচ্ছে আর, ঠিক আছে, ব্যাসার্ধটা তখন আর, ওকে। অতএব তখনকার এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, ক্ষেত্রফল পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক, ক্ষেত্রফলের সূত্র, তখন ক্ষেত্রফলের সূত্র ধরে নিলাম। এবার আমরা এই আর এর মানটা বের করতে চাইছি, তাহলে a/পাই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে আর ইজ ইকুয়াল টু √a/পাই। এটা ক্লিয়ার হয়েছে। দেখো ভালো করে বোঝো, তখন ব্যাসার্ধ কি হবে এটা আমরা জানতে চাই, মনে করি কিছু একটা হবে, আমরা ধরে নিলাম যে আরটা তখন আর হবে, ঠিক আছে। তখন তাহলে সূত্র কি বলছে, যে তখনকার যে এরিয়াটা, মানে এই যে এরিয়াটা এই এরিয়াটা কি হবে, পাই আর স্কোয়ার, মানে তখনকার ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু পাই, তাহলে এটা আমাদের এরিয়ার সূত্র। এবার এরিয়াটা সেই পার্টিকুলার কন্ডিশনে এইটা হচ্ছে, এবার সেখান থেকে আমরা এই ক্যাপিটাল আর এর মানটা বের করলাম, ঠিক আছে, √a/পাই। এবার এর মান আমরা দেখতে পাচ্ছি, তখন এরিয়া কত, 56/11, ব্যাস এই জিনিসটা আমরা পেলাম, ক্লিয়ার হলো। এবারে এটা আমরা কি করব, এই সমীকরণে বসাবো, ঠিক আছে, ওকে। তো এবার কি হবে, এবার পেনটা একটু চেঞ্জ করে নিই আমি। তো এখন dr/dt, হ্যাঁ ডি, না দেখো, যখন টি ইজ ইকুয়াল টু এত, এখন টি ইজ ইকুয়াল টু এত ইমপ্লাইজ, টি ইজ ইকুয়াল টু এত হলে কত হবে, আর ইকুয়াল টু, ওকে। তো আর ইজ ইকুয়াল টু আর, ক্লিয়ার। যখন টি ইজ ইকুয়াল টু এত, তখন আর ইকুয়াল টু আর, আর এই আর এর মান কত, 56/11 পাই, ঠিক আছে। তোমরা লেখাটা তোমাদের মতো করে লেখো, জাস্ট এক্সামিনারকে বুঝিয়ে দিলেই হবে যে হ্যাঁ তোমরা বুঝেছো, প্রসেসটা বুঝতে পারছো। আমি জাস্ট ধরে ধরে একদম ডিটেলসে করাচ্ছি, এটা একদম ডিটেলসে যাওয়া, ঠিক আছে, এইভাবে কেউ করায়ও না হয়তো এত ধরে ধরে। দেখো টি ইজ ইকুয়াল টু এত ইমপ্লাইজ করছে কি, আর এর মানটা এত হবে, ওকে ওকে। তো চলো, আচ্ছা এবারে এখানে কি ছিল, 1/πr, হ্যাঁ ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা তোমরা একটু মনে রাখবে, খাতাতে লিখেছো তোমাদের, অসুবিধা নেই। আচ্ছা এবার দেখো, এবার এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম, অতএব dr/dt, যেটা আমাদের মেন জিনিস, এই যে এইটা, এই যে চেঞ্জ, ব্যাসার্ধের যে চেঞ্জটা, এবার আমরা উত্তর বের করব। dr/dt ইকুয়াল টু কত হবে, dr/dt at t ইজ ইকুয়াল টু কোথায় না এইটা, তো t ইজ ইকুয়াল টু এততে dr/dt কত হবে, d
ডিআর বাই ডিটি আমার এমনি কত ছিল 1/πr, ওকে 1/πr। তো তখন এই যে আর এর জায়গায়, এই আর এর জায়গায় আমাদের আর বসে যাবে, ক্লিয়ার? কারণ যখন টি ইকাল টু এত, তখন ছোট আর ইকাল টু বড় আর আমরা ধরে নিয়েছিলাম, ঠিক আছে? ব্যাস এটাই, আর কিচ্ছু আমাদের লাগবে না। তোমরা যদি বড় আর না ধরতে চাও কোনো অসুবিধা নেই, তোমরা নর্মালি করলেও হবে, বাট এটা ধরলে কি হবে, দেখাতে সুবিধা হবে। দেখো অঙ্কটা খুব একটা বড় অঙ্ক নয়, তাই জন্য যত ডিটেলসে করতে পারবো নাম্বারটা আমাদের ফুল পাওয়া যাবে। যদি এটা দেয় 5 নাম্বারে দেবে, ঠিক আছে? একদম লাস্টের যে সেকশনটা থাকে এওডি সেকশনে, ওখানে দেবে যদি দেয়, তো আমরা ফুল নাম্বার পেতে পারবো, ঠিক আছে? এবার দেখো এমনিতেও ফুল নাম্বার দেবে, চাপ নেই। এবার এই জিনিসটা আমরা ক্যালকুলেট করবো, এবার ক্যালকুলেশনটা নিজেরা করো। 1/π ইন্টু, দেখো আরেক জায়গায় কত হবে, এটা 56/11π, ওকে? এবারে এই জিনিসটা কি হবে, 11πটা উপরে চলে যাবে, তাহলে √11π মানে কি, √11 ইন্টু √π, আলাদা করে নিলাম জাস্ট। আর নিচে কি থাকবে, পাই ইন্টু √56, তাহলে এই পাই কাটলে একটা √π পড়ে থাকবে, আর এই যে 11টা আছে, এবার দেখো এবার কাটাকুটিটা তোমরা তোমাদের মতো করো। 11 আছে উপরে √11, আচ্ছা থাক। আচ্ছা এই পাই মানে কি 22/7, তাহলে নিচে হবে 22, আর রুটের মধ্যে যেহেতু পাইটা ছিল তাহলে রুটের মধ্যে 7। আচ্ছা দেখো এখানে কি হবে, 7×8 = 56, ওকে? তাহলে √7 ইন্টু √8 আমরা করতে পারি, জাস্ট কাটাকুটির সুবিধার জন্য এটাকে এটা কেটে দিলাম, ওকে? এবারে দেখো 11 দিয়ে এটাকে কাটলে রুট থাকে, তাহলে নিচে √2 থাকবে। দেখো 11 ইন্টু √2, √11 ইন্টু √2 তার মানে কি √22, তাহলে √2 থাকছে নিচে। তোমরা দেখতে পাচ্ছ তো, ফ্রেমটা একটু দেখে নিই। না তোমরা দেখতে পাচ্ছ না, আমি একটু মুছে দিচ্ছি, এখানে করছি, এই জিনিসটাকে মুছে দিচ্ছে। দেখো এখানে বুঝতে পারছো তো, আশা করি বুঝতে পারছো, আমি একদম ধরে ধরে করাচ্ছি। তাহলে দেখো √11 দিয়ে √22কে কাটলে নিচে থাকবে √2, ওকে? আর এখানে দেখো এখানে দেখো 8টাকে যদি আমরা ভাঙাই তাহলে 2√2 হচ্ছে, 1/2 √2 ইন্টু √2, ঠিক আছে? দেখতে পাচ্ছ? ইয়েস দেখতে পাচ্ছ, বাট একটু বেঁকে যাচ্ছে, আমি উপরে করছি। দেখো √2 ইন্টু 2√2, ওকে? তাহলে 1/2 ইন্টু √2 মানে কত হবে, √2 ইন্টু √2 করলে 2 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 2 মানে 1/4, ওকে? বা 0.25। তো এই হচ্ছে আমাদের গল্প, ব্যাস অ্যান্সার এসে গেছে। এবার আমরা অ্যান্সারটা লিখবো, হ্যাঁ এবার আমরা অ্যান্সারটা লিখবো, চলো লিখে নিই। দেখো এই যে প্রথমে ছবিটা আঁকলাম না, এই ছবিটাই কিন্তু গল্পটা বলে দিয়েছে, আসল গল্প ওই ছবিতেই ছিল, আর কিচ্ছু নেই, ওটাই ইম্পর্টেন্ট একটা স্টেপ ছিল। তো এবার আমাদের এটা এসছে, আমি এই যে পাশাপাশি করেছি, আমাদের বোর্ডে জায়গা নেই বলে তোমরা নিচে নিচে করবে, ঠিক আছে? তো অতএব dr/dt at t is equal to 2×6=11 is equal to 0.25, এটা আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তো উত্তরটা কি লিখবে, অতএব ব্যাসার্ধ 0.25 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা কিন্তু দেবে, চেঞ্জটাকে সবসময় সামথিং বাই সামথিং হিসাবে দেয়, ঠিক আছে? আর এর একক কি, সেন্টিমিটার, আর টি এর একক কি হবে, সেকেন্ড, তাহলে ডি আর এর এককও সেন্টিমিটার হবে, ডিটির এককও সেন্টিমিটার হবে, তো সেন্টিমিটার পার সেকেন্ড এত হারে বৃদ্ধি পায়, এটা আমাদের অ্যান্সার, ওকে? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, এবং আমি মোস্ট ধরে ধরে করিয়েছি এইটা। এবার তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি, না বুঝতে পারলে কমেন্টে বলবে, ডাউট জানাবে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। আর ব্যাস এটাই ছিল আমাদের আজকের ভিডিও, এবং এই ভিডিওতে আমরা যা যা শিখলাম এগুলো কিন্তু খুবই এফেক্টিভ। এই এওডির এই যে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, এই চ্যাপ্টারে কিন্তু এই ধরনের অঙ্কই দেয় কম বেশি, আর একটু ডিফারেন্ট দিলেও দিতে পারে, সেটা তোমরা এক্সাম্পলটা যখন ঘাঁটবে, এই অঙ্কগুলো করার পরে যদি এক্সাম্পলগুলো একবার দেখো, তোমরা কিন্তু অ্যাপ্রোচগুলো বুঝতে পারবে, ওখানে সলভ করে দেওয়া আছে, তোমরা বুঝতে পারবে যে না অ্যাপ্রোচগুলো কি। আমরা গোলক দিয়ে করেছি, সেখানে হয়তো শঙ্কু দিয়ে কিছু একটা অঙ্ক থাকবে, তো সেই শঙ্কুর ফর্মুলা তোমরা জানবে, যে হ্যাঁ যখনই একটা জিওমেট্রিক্যাল অবজেক্টের কথা বলা হয়, তখন সেই অবজেক্টের ভলিউম, এরিয়া, এই সমস্ত জিনিসের ফর্মুলাগুলো নিয়ে ডেরিভেটিভ করে কিন্তু মিলিয়ে দেওয়া হয় লাস্টে উত্তরটা, ঠিক আছে? তো ব্যাস তোমরা একটু চেক করবে, চেক করলে কিন্তু জিনিসটা ইজি হবে, জীবন সুন্দর হবে। আর আমি বহুদিন পরে অসুস্থতা সারিয়ে উঠে এই ক্লাসটা নিচ্ছি, তোমরা অবশ্যই ক্লাসটা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, যদি ভালো লাগে ক্লাসটা তাহলে লাইক করবে, আর অবশ্যই একটা নিজের কমেন্ট দেবে, একটা ফিডব্যাক দেবে, আমার ভালো লাগবে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা, ভালো না খারাপ, উপকারে আসলো কি আসলো না, এটা জানলে আমি একটু শান্তি পাবো। তো ব্যাস আজকের মতো এটুকুই ছিল। আর আমি এখনো পর্যন্ত চুলে কম করতে পারছি না ঠিক করে, জাস্ট এমনি হাত দিয়ে চুলটাকে সোজা করে এসছি ভিডিও করতে, যদি উদ্ভট লাগে, জন্তু জানোয়ারের মতো লাগে, তাহলে প্লিজ কনসিডার ইট।
ব্যাস, আর কিছু বলার নেই। তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। অল দ্য বেস্ট সবাইকে। চলো টাটা।